আবারও ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। প্রথমে টি-20 সিরিজ জয়ের পর এবার ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাটিতে ওডিআই সিরিজে হারিয়ে প্রথমবারের মতো তারা এমন কোনো কীর্তি করলো যেখানে ইংল্যান্ডের মাটিতেই তারা ব্যাক টু ব্যাক টানা দুইটা সিরিজ হারিয়ে এলো। তো এদিন আর কি তৃতীয় তথা এই শেষ ওয়ানডেতে মানে সিরিজ নির্ধারণী ম্যাচে এই চেস্টার লি স্ট্রিট তথা রিভারসাইড গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর ভারতের মেয়েরা, যেখানে ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর টস জিতে আগে নির্দ্বিধায় ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একটা চমৎকার ব্যাটিং সার্ফেস ছিল। তো ভারতের দুই ওপেনার প্রতিক রাওয়ালা, স্মৃতি মান্ধানার হাত ধরে তারা একটা বেশ পজিটিভ স্টার্ট পেয়ে যায়। ওপেনিং জুটিতেই 64 রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। পাওয়ার প্লে 10 ওভারটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগিয়ে বিনা উইকেটে 52 তুলে ফেলেছিল। কিন্তু এরপর 64 রানের মাথায় প্রতিক রাওয়াল একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। 26 রানের বেশি তিনি করতে পারেননি। এরপর ক্রিজে এলেন হার্লিন দেওয়াল আর স্মৃতি মান্ধানার মধ্যে একটা ছোট 17 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। কিন্তু স্মৃতি মান্ধানা একবারে হাফ সেঞ্চুরির মুখে দাঁড়িয়েও তিনি নিজের ওই 50টা কমপ্লিট করতে পারলেন না। ওই সোফি এক্লিস্টনকে একটা বড় শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান 45 রান করে, আর ভারতের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 81। এরপর ক্রিজে আসেন হারমানপ্রীত কৌর, ভারতের এই লাইন আপের ক্যাপ্টেন। ভারত হয়তো রিসেন্ট পাস্টে ম্যাচ জিতছিল, সিরিজ জিতছিল, কিন্তু হারমানপ্রীত কৌর ব্যাট হাতে সেরকম বড় কোনো কন্ট্রিবিউশন বা মানে কার্যকরী কোনো রান করতে পারছিলেন না, যে কারণে তিনি কিন্তু প্রবল সমালোচনার মুখে পড়ছিলেন। কিন্তু এই দিন এই সিরিজ নির্ধারণী ম্যাচে যেদিন ভারতের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন সেদিনই তিনি আর কি জ্বলে উঠলেন। ব্যাট হাতে শুধু রানই করলেন না, একটা চমৎকার সেঞ্চুরি করে ভারতের জয় অনেক বড় একটা ভূমিকা পালন করলেন বলা চলে। এরপর তার আর হার্লিন দেওয়ালের মধ্যে থার্ড উইকেট একটা 81 রানের পার্টনারশিপ গড়ে ওঠে, যে জুটিটার উপর ভর করে ভারত প্রথমে 100 রান আর তারপর 150 রানের গন্ডিও টপকে যায়। হার্লিন দেওয়াল মনে হচ্ছিল 50টা তুলে নেবেন এরকম আর কি আশা জাগাচ্ছিল, কিন্তু তারপরে তিনি ওই স্মৃতি মান্ধানার মতো 45 রানের করেই নিজের উইকেটটা যখন খুঁয়ে ফেলেন, ভারতের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 162। এরপর ক্রিজে আসলেন অভিজ্ঞ জেমাইমা রড্রিগেজ আর ওই হারমানপ্রীত কৌরের মধ্যে একটা 110 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে। আর যে জুটিটার উপর ভর করে বলতে পারেন ভারত একটা বড় টোটাল যে তুলতে চলেছে সেটার যেমন নিশ্চয়তা তারা দিয়ে দিয়েছিল। দুজনেই উইকেটের চারপাশে চমৎকার কিছু শটস খেলেন, খুবই ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে ইংল্যান্ডের বোলারদের তারা অ্যাটাক করেছেন। এই দুজনের হাত ধরে ভারতের স্কোরটা প্রথমে 200 তারপর 250 রানের গন্ডি টপকে যায়। কিন্তু ওই 272 রানের মাথায় জেমাইমা রড্রিগেজ একটা বড় শট খেলতে গিয়ে ওই লরেন ফাইলারকে নিজের উইকেটটা দিয়ে বসেন। তার আগে তিনি নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে গেছিলেন, একদম 50 রান করেই তিনি আউট হয়েছেন। আর এরপর ক্রিজে আসলেন আমাদের বাংলার মেয়ে ওই উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। এরপর বলতে গেলে পুরো রিচা সই হয়েছে। একেবারে শেষ দিকে গিয়ে ইংল্যান্ডের বোলারদের উপর দিয়ে জাস্ট তাণ্ডব চালিয়ে দিলেন, একেবারে সাইক্লোন বইয়ে দিলেন এই রিচা ঘোষ। 18 বলে 38 রানের তার ওই ঝোড়ো বিধ্বংসী ইনিংসটা সৌজন্যেই ভারতের স্কোরটাই 320-এর কাছাকাছি পৌঁছে যায়। এরপর ওই হারমানপ্রীত কৌর তিনি জাস্ট ওই সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন। এরপর তিনি ওই সেঞ্চুরি একদম মুখে দাঁড়িয়েছিলেন, ওই আস্তে আস্তে তিনি সেঞ্চুরিটা কমপ্লিট করে নিলেন যখন ভারতের স্কোরটা ওই জায়গায় 300 রানের গন্ডি টপকে গেল। এরপর সেঞ্চুরি পেতে না পেতেই হারমানপ্রীত কৌর ওই 102 রানের মাথায় যখন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন, ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 5 উইকেটে 305। এরপর ক্রিজে রাধা ইয়াদব এলেন। তো এরপর শেষ উইকেটে ওই মানে ষষ্ঠ উইকেটে একটা মানে 13 রানের মতো ছোট জুটি গড়ে উঠেছিল, রান তোলার মূল কাজটাই মানে রিচা ঘোষই করেছেন। তো ওই জায়গায় ভারতকে তিনি পৌঁছে দিলেন প্রায় শেষের দিকে একার হাতেই দায়িত্ব নিয়ে 5 উইকেটে 318 এই অবস্থায়। তো 319 রানের এরকম বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সিরিজ নির্ধারণী ম্যাচে মানে ইংল্যান্ডের ওপেনাররা কিন্তু শুরুর থেকেই বেশ ভালো মতোই চাপে পড়ে গেছিল। প্রথম ওভারে একদম লাস্ট ডেলিভারিতে ক্রান্তি গৌড় তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের ডেঞ্জারাস ওপেনার ট্যামি বিউমন্টের উইকেটটা, যিনি কোনো রানের খাতাই খুলতে পারেননি। আর এরপর ক্রান্তি গৌড় তার ঠিক ব্যক্তিগত পরের ওভারে মানে ইনিংসের থার্ড ওভারের প্রথম ডেলিভারিতেই তুলে নিয়েছিলেন আরেক ডেঞ্জারাস ওপেনার ওই অ্যামি জোনসের উইকেটটা, যিনি মাত্র 4 রান করে যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় ওই জায়গায় 8 রানে 2 উইকেট। প্রবল চাপের মধ্যে পড়ে যায়। এরপর ওই চাপটা তারা ওই প্রথম পাওয়ার প্লের মধ্যে একেবারেই মানে কাটিয়ে উঠতে পারেনি, যে কারণে 10 ওভার শেষে ইংল্যান্ডের স্কোরটা ছিল 2 উইকেটে মাত্র 22। ওইখানেই আমি বলবো শুরুতে এই বিশাল রান চেস করতে গিয়ে ইংল্যান্ডের মেয়েরা অনেকটাই পিছিয়ে পড়েছিল। এরপর কিন্তু থার্ড উইকেটে একটা বেশ ভালো পার্টনারশিপ গড়ে উঠেছিল এমা ল্যাম্ব আর তাদের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্টের মধ্যে। 162 রানের ওই ফ্যান্টাস্টিক জুটিটার উপর ভর করে ইংল্যান্ড ওই রকম মানে পিছিয়ে পড়া অবস্থা থেকেও তারা ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল। ইভেন ম্যাচ জয়ের খুব কাছাকাছিও চলে গেছিলো বলতে পারেন। 30 ওভার শেষেও ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় 170-এর কাছাকাছি পৌঁছে গেছিলো। কিন্তু 31 নম্বর ওভারে শ্রীচরণী বল করতে এসে মানে তখন তিনি বলতে গেলে একটা উইকেট তুলে ভারতকে অক্সিজেন দিলেন। মানে ওই দুই ব্যাটার নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়ে একটা আর কি বেশ ভালো পজিটিভ ইনিংস খেলার বা ম্যাচ জিতিয়ে দেওয়ার যেখানে আর কি স্বপ্ন দেখাচ্ছিলেন, তো সেখানে ওই এমা ল্যাম্বেরকে আর কি 68 রানের মাথায় ফিরিয়ে এই শ্রীচরণী তাদের স্কোরটাকে করে দিলেন 3 উইকেটে 170। এরপর কিন্তু একটা 25 রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই সোফিয়া ডাঙ্কলি আর তাদের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্টের মধ্যে। মনে হচ্ছিল যে তিনি মানে সেঞ্চুরিটা তুলে নিলেও নিতে পারেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই দীপ্তি শর্মার একটা ঘূর্ণির জাদুতে এই ন্যাট সিভার ব্রান্ট 98 রানের মাথায় দাঁড়িয়ে একটা বটম এজ হয় তিনি ওই আমাদের উইকেট কিপার রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। মাত্র 2 রানের জন্য তিনি সেঞ্চুরিটা মিস করে গেলেন আর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 195। এরপর কিন্তু একটা 33 রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই সোফিয়া ডাঙ্কলি আর ওই রিচার্ডসের মধ্যে, কিন্তু ওই জায়গায় সোফিয়া ডাঙ্কলি একটু তাড়াহুড়ো করতে গিয়ে নার্ভাস হয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসেন, রান আউট হয়ে যান।
তো 34 রানে তার ওই পজিটিভ ইনিংসটা ওখানে আর কি সমাপ্তি ঘটে যায়। এরপর শার্লট ডিন ক্রিজে আসেন, শার্লট ডিন আর রিচার্ডসের মধ্যে একটা 36 রানের জুটি গড়ে উঠেছিল, মানে এরা এই জুটির সৌজন্যে ইংল্যান্ডকে ম্যাচ জেতানোর খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেও গেছিলো আমি বলবো। কিন্তু ওই 264 রানের মাথায় এই জুটিটাকে ভাঙন ধরান ওই শ্রীচরণী। আর এরপর ওই চমৎকার ছন্দে ব্যাটিং করা 40+ রান করে ফেলা রিচার্ডস, যিনি কিনা শেষের দিকে গিয়ে ভারতের জয়ের একমাত্র কাটা ছিলেন, ওই জায়গায় 48 নম্বর ওভারে বল করতে এসে এই মানে ক্রান্তিগড় তার উইকেটটা যখন তুলে নেন, তখনই ইংল্যান্ডের জয়ের আশাটা পুরোপুরি শেষ হয়ে যায়। আর এর ঠিক পরের বলেই মানে ওই 48 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ওই লরেন ফাইলারের উইকেটটা তুলে নিয়ে ক্রান্তিগড় একবারে তখন হ্যাট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন। তো ওই জায়গায় আর কি তারপরেও শেষ উইকেটে ইংল্যান্ড একটা 18 রানের মতো জুটি গড়ে তুলেছিল ওই মানে লিন্ডসে স্মিথ আর ওই লরেন বেলের হাত ধরে। তখনও তারা আর কি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছিল, কিন্তু সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। ওই মানে একদম আর কি লাস্ট ওভারের লাস্টের আগের ডেলিভারিতে ওই ক্রান্তিগড় মানে ওই একটা শেষ উইকেটটা তুলে নিয়ে ওই লরেন বেলকে আর কি তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ইংল্যান্ডকে অল আউট করে দেন 305-এ। তো যার ফলে এরকম টান টান উত্তেজনাপূর্ণক হাড্ডাহাড্ডি ম্যাচটা, একবারে সিরিজ নির্ধারণী ম্যাচটা ভারত ইংল্যান্ডকে হারিয়ে দেয় 13 রানের ডিফারেন্সে। হ্যাঁ, যার ফলে প্রথমবারের মতো ভারতের মেয়েরা ইংল্যান্ডের মাটি থেকে ওডিআই সিরিজ জয় করে ফিরল। টি-20 সিরিজ জয়ের পর ওডিআই সিরিজ টানা ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ ইংল্যান্ডের মাটি থেকে ভারতের মেয়েরা জিতে ফিরল। দেশকে বলতে পারেন মানে তারা যে কতটা গর্বিত করলো সেটা তারা হয়তোবা নিজেরাও জানে না। অনেক বড় একটা অর্জন বলা চলে। এই বছরই ওডিআই ফরম্যাটে বিশ্বকাপ রয়েছে, তাও সেটা ভারতের মাটিতে, ভারত নিজেদের ঘরের মাটিতে খেলবে। তো তার আগে ইংল্যান্ডের মাটি থেকে এরকম ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জয় যে তাদের কনফিডেন্স অনেকটাই বাড়িয়ে দেবে ওই বড় আসরের আগে, সেটা তো বলাই বাহুল্য। কি মনে করেন ভারতের মেয়েরা কি পারবে এই চমৎকার ছন্দটা বিশ্বকাপে ধরে রেখে আমাদেরকে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফিটা উপহার দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।